তুমি জানো সুহরানী আমার রূপমতিকে আমার মায়ের সম্পর্কে মিথ্যা বুঝিয়ে তাকে আমাদের শত্রু বানিয়ে দিয়েছে। কি বলছো কি রাজপুত্র? সে আরো বলেছে রূপমতির মাকে হত্যা করেছে। কিন্তু রূপমতির বাবা তো প্রতাপগড়ের রাজা সুনীল শাহ, আর তার মাও তো সেই রাজ্যেই আছে, আর সে জীবিতও আছে। সুহরানী আমার আর আমার মাকে ওর কাছে শত্রু বানানোর জন্য এসব মিথ্যা কাহিনী ওকে বুঝিয়েছে। তাহলে এবার কি করবে রাজপুত্র? প্রথমে আমার মাকে এই প্রাসাদ থেকে অন্য জায়গায় নিয়ে রাখতে হবে, না হলে ওই সুহরানী যখন তখন আমার মাকে ক্ষতি করতে পারে। কিন্তু মা কি মহারাজকে ছেড়ে যেতে রাজি হবে? সেই ব্যবস্থা আমি করছি। রানীমা, আমার জানা মতে এই রাজ্যের শেষ প্রান্তে এক কবিরাজ থাকে। ওনার কাছে নিয়ে মহারাজকে চিকিৎসা করালেই উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তুমি সেই কবিরাজকে প্রাসাদে নিয়ে এসো। উনি ওনার গৃহ ছাড়া কোথাও যান না। আমি আপনাকে সেখানে নিয়ে যাব। মহারাজ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে আগামী পরশুই সেখানে যেতে চাই। শুও, এই শুও, আমি একটু বাগানে যাচ্ছি ফুল আনতে। তুই একটু মহারাজের খেয়াল রাখিস। এই তো সুযোগ। বাইরে গেলেই তাকে প্রহরীদের দিয়ে ধরে নিয়ে একেবারে বলি দিয়ে দিতে হবে। কিরে, কিছু বল, চুপ করে আছিস কেন? হ্যাঁ তুমি যাও, আমি সব খেয়াল রাখবো। দাসী, যাও, কিছু প্রহরীকে বলো দৌরানীকে ধরে নিয়ে গভীর জঙ্গলে নিয়ে যেতে, আর বাকি কাজ ওরাই করে দেবে। মণিমা, ওই দৌরানীকে আমার হাতে ছেড়ে দাও। আমি নিজের হাতে ওকে হত্যা করতে চাই। না রূপমতি, আমি থাকতে তুমি কেন এত কষ্ট করতে যাবে? তুমি শান্ত হও, আমি সব ব্যবস্থা করে রেখেছি। এ কি, তোমরা আমাকে কেন বন্দি করছো? আমি এই রাজ্যের রানী। মহারাজ জানতে পারলে কিন্তু তোমাদের সকলের গর্দান নেবে। সেটা আমরা বুঝে নেব। এই, তোরা ধর ওনাকে। আমাকে ছেড়ে দাও। কেন আমাকে বন্দি করছো তোমরা? তোদের এত বড় সাহস, তোরা রানীমাকে আক্রমণ করেছিস। আমি থাকতে রানীমার কোনো ক্ষতি তোরা করতে পারবি না। সরে যা, সরে যা তুই, না হলে তোকেও বন্দি করব। তাই নাকি? তাহলে আমার সাথেই যুদ্ধ কর। তোমাকে ধন্যবাদ বাবা, আজ তুমি আমাকে প্রাণে বাঁচালে। চলুন রানীমা, প্রাসাদে চলুন। মহারাজ একা আছেন। এ কি, দৌরানী তো আবার প্রাসাদে ফিরে এলো রানীমা। প্রহরীরা কোথায়? দেখছিস না রাজপুত্র পাশে? রাজপুত্র নিশ্চয়ই ওই দৌরানীকে উদ্ধার করেছে। একই দৌরানী, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি তোমার? কিছু প্রহরীরা আমাকে আক্রমণ করেছিল। এই সেনাপতি আমাকে উদ্ধার করেছে। রানীমা, আপনি আপনার কক্ষে যান, আপনার বিশ্রামের প্রয়োজন। সৌরানী, আপনি ভুল করছেন। আমি শেষবারের মতো বলছি, আমার মাকে আর কোনো বিপদে ফেলার চেষ্টাও করবেন না, তাহলে আমি আপনাকে শেষ করতে দুবার ভাববো না। রাজপুত্র, আমি এসব কিছুই করিনি। তুমি শুধু শুধুই আমাকে ভুল বুঝছো। রূপমতিকে সত্যিটা বোঝাতেই হবে। তুমি আবার আমার কক্ষে ঢুকেছো? এত সাহস তুমি কোথায় পেয়েছো? এই কক্ষ শুধু তোমার না, আমাদের দুজনেরই। তুমি ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। যাও, এক্ষুনি এই কক্ষ থেকে বের হয়ে যাও। রূপমতি,
ওই সৌরানী তোমাকে মিথ্যা বলেছে, ভুল বুঝিয়েছে। তুমি একবার মনে করার চেষ্টা করো, আমি তোমার স্বামী। তোমার সাহস তো কম নয়, তুমি আমার মণিমায়ের নামে খারাপ কথা বলছো। এক্ষুনি তোমার মজা দেখাচ্ছি। তুমি এভাবে নিরস্ত্র কারোর উপর অস্ত্র না উঠিয়ে সাহস থাকে তো আমার অস্ত্রের মোকাবেলা করো। তুমি আমাকে মেয়ে বলে দুর্বল ভাবছো? ঠিক আছে, আমি তোমার যুদ্ধের আহ্বানে রাজি। শুরু করো তাহলে। ঠিক আছে, শোনো, তোমার এই কোমল হাতে শুধু চুরি মানাই, অস্ত্র নয়। মেয়ে বলে আমাকে তুচ্ছ করছো? তুচ্ছ নয়, তোমার হাতে অস্ত্র মানায় না। আর আমি আবারও বলছি, সৌরানী তোমাকে মিথ্যা বোঝাচ্ছে। তুমি সৌরানীকে বিশ্বাস করো না। তুমি এক্ষুনি আমার কক্ষ থেকে বের হয়ে যাও। আমি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি। এত বছর ধরে আমি দুয়োকে এত শাস্তি দিয়েছি, তা ওর কিছুই হয়নি। ওর জন্য এবার আরো ভয়ঙ্কর কিছু করতে হবে। আরো ভয়ঙ্কর কিছু রানীমা? অপেক্ষা কর, সময় হলেই জানতে পারবি। এবার শুধু ওই সুরানী নয়, ওই বাদর রাজপুত্র, এমনকি মহারাজকেও শেষ করে দিতে পারবো। একই রাজপুত্র, তোমার মন এত খারাপ কেন? মাকে কিছু প্রহরী আক্রমণ করে ধরে নিয়ে যাচ্ছিল। আমি সময় মতো না গেলে মাকে আর খুঁজে পেতাম না। এসব কি বলছো? আমাকে যে করেই হোক আগে রূপমতিকে সব কথা মনে করাতেই হবে, আর আব্বা হুজুরকে সুস্থ করতে হবে। তারপর ওই সৌরানীর বিচার হবে। সুরানীমা, এত রাতে কোথায় যাচ্ছেন? আমি এমন এক জায়গায় যাচ্ছি যেখানে গেলে আমি ওদের সবাইকে একসাথে শেষ করে দিতে পারবো, আর নিজেকে আরো অনেক বেশি শক্তিশালী বানিয়ে ফেলতে পারবো। আর আমাকে অনেক অনেক বেশি শক্তির অধিকারী হতে হবে। সুয়োরানী আর দাসী রওনা দেয়। ওদিকে বানর সুয়োরানী আর দাসীর সব কথা শুনে ফেলে, আর সে রাজপুত্রের কাছে যায়। রাজপুত্র, মনে হয় আমাদের সামনে আরো অনেক বড় বিপদ। সুরানী এবার নিশ্চয় আরো ভয়ঙ্কর কিছু করবে। তুমি ঠিকই বলেছ। আমাদের আর দেরি না করে মাকে আর বাবাকে নিয়ে এই প্রাসাদ থেকে রওনা দিতে হবে। আর রূপমতি? সৌরানী রূপমতির কোনো ক্ষতি করবে না, আর আমি সঠিক সময় মতো সৌরানীর শাস্তি দেব। আর রূপমতিকেও ওই সৌরানীর মায়াজাল থেকে বের করে আনবো। আর তুমি এখন মায়ের কক্ষে যাও, আর মাকে পুরনো কথা মনে করানোর চেষ্টা করো। আর তুমি? আমি আসছি। বানর প্রথমে দৌড়ানির কক্ষে যায়। মহারাজের শরীরের কোনো পরিবর্তনই তো দেখতে পাচ্ছি না। সেনাপতি ছেলেটা খুবই ভালো। ওর কথা মতো আমি মহারাজকে নিয়ে সেই কবিরাজের ওখানে গিয়ে চিকিৎসা করলে নিশ্চয়ই মহারাজ আগের মতো সুস্থ হয়ে যাবে। ঠিক বলেছ মা। আচ্ছা মা, তুমি কি আগের সব কথা ভুলে গিয়েছো? কিছুই মনে পড়ছে না তোমার? কি হয়েছে রে তোর? তুই এ কথা কেন বলছিস? আর আমি কিছুই ভুলিনি। এই তো তুই, আমি, মহারাজ, ছোট রাজপুত্র সবাই আছে আমার কাছে, আর আমি ভুলবই বা কি? আর শোন, তুই আমার রাজপুত্রকে খবর পাঠা যে ওকে ছাড়া থাকতে মোর খুবই কষ্ট হচ্ছে। মা, এই যে আমি তোমার রাজপুত্র, তোমার পাশেই আছি। তুমি কেন আমাকে ভুলে গেলে? আমি যে তোমাকে এতদিন পরে কাছে পেয়েও মা বলে ডাকতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে মা। মা, তুমি কেন সব ভুলে গেলে? কেন আমাকে পর করে দিলে? রাজপুত্র কান্না থামিয়ে দৌড়ানির সামনে যায়। রানীমা, আমাদের আর দেরি না করে কাল সূর্য ওঠার আগেই আমাদেরকে রওনা দিতে হবে। ঠিক আছে, তুমি সব ব্যবস্থা করো। মহারাজকে সুস্থ করতেই হবে। ওদিকে সুয়োরানী বিশাল এক জঙ্গল পেরিয়ে এক ভয়ঙ্কর রাজ্যে প্রবেশ করে, আর সেখানে এক ভয়ঙ্কর রাক্ষস পুরীতে যায়।
একি রানীমা, এ তো মনে হচ্ছে রাক্ষসপুরী। এখানে গেলে সব রাক্ষসেরা আমাদেরকে খেয়ে ফেলবে। তুমি ভয় পেও না, আমি থাকতে এখানে তোমাকে কেউ কিছুই বলবে না। সৌরানী সেই রাক্ষসপুরীর প্রাসাদে যায়। এ কি শো, তুমি? হ্যাঁ পিতা, আমি। কিন্তু এতদিন পর এখানে কেন এসেছো? আর তুমি তো এই রাক্ষসপুরী থেকে বিতাড়িত, আর তোমার সব রাক্ষসী শক্তি কেড়ে নেওয়া হয়েছে। হ্যাঁ বাবা, আমি তোমাদের রাক্ষস সমাজের নিয়ম ভেঙেছিলাম দেখে আমাকে বিতাড়িত করেছিলে, কিন্তু আজ তো অনেক বছর পার হয়ে গিয়েছে। এবার তো আমি সব ফিরে পেতেই পারি। হ্যাঁ, আর তাছাড়া তোকে আমরা কোথাও খুঁজে পাইনি। পিতা, আমি এক রাজাকে বিয়ে করে এতদিন সেখানেই ছিলাম। রানীমা, আপনি রাক্ষস? ওরে বাবা রে! দাসী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। প্রায় ভোর হয়ে যায়। রানীমা, চলুন, এক্ষুনি আমাদের এই প্রাসাদ থেকে বের হতে হবে। কিন্তু মহারাজ তো অচেতন হয়ে আছে, তাকে কিভাবে নিয়ে যাব? আমি দুজন প্রহরীকে বলে রেখেছি, মহারাজকে পালকিতে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। রাজপুত্র তার বাবা মার বানরকে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে যায়। ওদিকে সুরানী দাসীর জ্ঞান ফিরিয়ে আনে। আমার কি হয়েছে রানীমা? আমি কোথায়? দাসী, তুমি ভয় পেও না, তোমার কোনো ক্ষতি হবে না। তুমি আমার পাশে থেকে সব সময় আমাকে সাহায্য করেছো, আর তুমি আমার একমাত্র পছন্দের মানুষ। ঠিক আছে রানীমা, তুমি এখানে বিশ্রাম করো, আমি পিতার সাথে কথা বলে আসছি। না না রানীমা, আপনি আমাকে একা রেখে যাবেন না। আমি তো বলেছি দাসী, তোমাকে কেউ কোনো ক্ষতি করবে না। সুরানী রাক্ষস রাজের কাছে যায়। বলো, এতদিন তুমি কোথায় ছিলে? এই রাক্ষসপুরী থেকে বিতাড়িত হয়ে আমি এক রাজাকে বিবাহ করি, কিন্তু রাজার প্রথম রানীকে আর তার পুত্রকে আমি কখনোই সহ্য করতে পারিনি। আমি অনেকভাবে চেষ্টা করেছি ওদেরকে শেষ করতে, কিন্তু কোনোভাবেই সেটা আমি করতে পারিনি। বারবার ব্যর্থ হয়েছি আমি। তাই আজ আমি সবকিছু ভুলে আপনার কাছে এসেছি পিতা। এখন আপনিই আমার শেষ ভরসা। বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? পিতা, আপনি আমাকে আমার রাক্ষস শক্তি ফিরিয়ে দিন। কিন্তু সেটা তো এখন সম্ভব না। কেন সম্ভব নয়? পিতা, আপনি যে করেই হোক আমার রাক্ষস শক্তি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তোমাকে এই রাক্ষস রাজ্য থেকে বিতাড়িত করেছিল আদি রাক্ষস। সে যদি ইচ্ছা করে তাহলেই তুমি তোমার রাক্ষস শক্তি আবার ফিরে পাবে। ঠিক আছে পিতা, আপনি এক্ষুনি আদি রাক্ষসকে আহ্বান করুন। রাজপুত্র সবাইকে নিয়ে পথ চলতে থাকে। এ তো অনেক দূরের পথ, আর পথটা মনে হচ্ছে খুবই ছমছমে। রানীমা, আমার উপর ভরসা রাখুন। তোমার উপর ভরসা করেই তো আমি মহারাজকে নিয়ে পথে বের হয়েছি। তারা আবার পথ চলতে শুরু করে। রানীমা, ওই দেখুন, দূরে সেই কুঠির দেখা যাচ্ছে। হঠাৎ করেই বেশ কিছু ডাকাত এসে তাদেরকে ঘিরে ফেলে। কে 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 তোমরা? কেন তোমরা আমাদের উপর আক্রমণ করছো? কি চাই তোমাদের? তোদের কাছে যা টাকা পয়সা সোনাদানা আছে সব আমাদেরকে দিয়ে দে। দেখো, আমার স্বামী অনেক অসুস্থ, তাকে সুস্থ করার জন্য আমরা রওনা দিয়েছি। আমাদের কাছে এখন সেরকম কোনো সম্পদই নেই, আমাদেরকে ছেড়ে দাও। ওই, তোরা ওদের কথা না শুনে ওদেরকে ধরে আমাদের ডেরায় নিয়ে চল। রাজপুত্র তলোয়ার উঠাতেই ডাকাত সর্দার তার তলোয়ার দিয়ে রাজপুত্রের তলোয়ার ফেলে দিয়ে তাকেও বন্দী করে। চল, ওদের সবাইকে ধরে নিয়ে চল আমাদের আস্তানায়।
ডাকাত অসুস্থ রাজা সহ সবাইকে ধরে নিয়ে যায়। ওদিকে রাক্ষস রাজের আমন্ত্রণে আদি রাক্ষস উপস্থিত হয়। বল, কি হয়েছে? আমাকে কেন স্মরণ করেছিস? আদি রাক্ষস, শুয়ো আপনার কাছে তার রাক্ষস শক্তি ফেরত চেয়েছে। হ্যাঁ, আমি সব শুনেছি তোদের কথা। তবে শুয়োকে তার আগের শক্তি ফিরে পেতে অনেক তপস্যা করতে হবে, আর সেই তপস্যা শেষ হলেই তাকে 10 জন বালক বালিকাকে বলি দিতে হবে। আমি আমার রাক্ষস শক্তি ফিরে পেতে সবকিছুই করতে পারি। ঠিক আছে, তাহলে আজ থেকে তুই তো তপস্যা শুরু কর। আর তুই যদি এই কাজগুলো সফলভাবে পূরণ করতে পারিস, তাহলে তুই একজন ভয়ঙ্কর শক্তিশালী রাক্ষসে পরিণত হতে পারবি। তোকে তখন কেউ পরাজিত করতে পারবে না। তবে তোকে এই কাজগুলো করতে অনেক সময় লেগে যাবে। আমি সব কিছুর জন্যই প্রস্তুত। সুয়োরানী দাসীর কাছে যায়। আপনি এসেছেন সুয়োরানী মা? ভয়ে আমার বুকটা শুকিয়ে আসছিল। আর তোমাকে ভয় পেতে হবে না। তুমি আজই রাজপ্রাসাদে ফিরে যাও, আর রূপমতীকে বলো আমি রাজসভার কিছু কাজের জন্য বেশ কিছুদিন প্রাসাদের বাইরে থাকবো। আগে রানীমা। দাসী চলে যায়। আমাকে কিছুদিন ধৈর্য ধরতেই হবে। এরপর আমি হব সব থেকে শক্তিধর রাক্ষসী, আর তখন ওই দুয়োরানী আর তার সন্তান, এমনকি মহারাজকেও আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সর্দার, দেখুন, আজ রাজার পরিবার সব বন্দি করেছি। এবার রাজার রানীকে আটকে রেখে ওই রাজপুত্রকে দিয়ে অনেক ধন সম্পদ হাসিল করা যাবে। সাব্বাস, খুব ভালো করেছিস। ওদেরকে বেঁধে ফেল। ডাকাতেরা রাজপুত্র, রানী আর বানরকে বেঁধে ফেলে আর রাজাকে মাটিতে শুইয়ে রাখে। ডাকাত সর্দার রাজপুত্রের কাছে যায়। যা তুই রাজপ্রাসাদে গিয়ে অনেক সম্পদ নিয়ে আয়। আর হ্যাঁ, ভুল করেও যদি চালাকির চেষ্টা করিস, তাহলে কিন্তু রাজা রানী, এমনকি এই বাদরটাকেও শেষ করে ফেলবো। তোমাদের লজ্জা করে না মানুষ হয়ে অসুস্থ অচেতন মানুষের উপর অত্যাচার করতে? হ্যাঁ, মহারাজ অনেক দিন ধরে অচেতন হয়ে পড়ে আছেন। তাকে তোমরা এমন নিষ্ঠুরভাবে মাটিতে শুয়ে কষ্ট দিচ্ছ কেন? আমাদেরকে ছেড়ে দাও তোমরা। নিষ্ঠুর আমাদের বলছিস? নিষ্ঠুর তো সব রাজা বাচ্চা, যারা গরিবের অনেক কষ্টের সম্পদ জোর করে কেড়ে নেয়। আর আমরা সেই সব রাজাদের অর্থ সম্পদ লুট করি। কিন্তু তোমরা যা ভাবছো, মহারাজ সেরকম না। উনি অনেক ভালো মানুষ। প্রজাদের উপর উনি কখনোই অত্যাচার করেন না। উনি অনেক সৎ আর ন্যায়পরায়ণ রাজা। থাম তুই, তোদের কথা আমরা বিশ্বাস করি না। বল, তুই আমাদেরকে রাজপ্রাসাদ থেকে ধন দৌলত এনে দিবি কিনা বল। না, সেটা কিছুতেই সম্ভব না। সম্ভব, সম্ভব, সব সম্ভব। তুই যদি না যাস, তাহলে এক্ষুনি এই রাজাকে হত্যা করে ফেলবো। না না, দয়া করো, ওনার কোনো ক্ষতি তোমরা করো না। ছেড়ে দাও ওনাকে। মহারাজের কোনো ক্ষতি করবে না তোমরা, তাহলে কিন্তু খুব খারাপ হবে। ডাকাত কারো কথা না শুনে রাজাকে হত্যা করতে যায়। আর তখনই একটি সাপ এসে ডাকাতকে ছোবল মেরে পালিয়ে যায়। এই এই সাপ, সাপ, সাপ! ডাকাত সর্দার সাপের বিষে নীল হয়ে মাটিতে পড়ে যায়। দাসী, মণিমাকে কোথাও খুঁজে পাচ্ছি না যে। কোথায় গিয়েছে মণিমা? রাজকন্যা, সুয়োরানীমা কিছুদিনের জন্য এই রাজ্যের বাইরে থাকবেন, আর সে পর্যন্ত রানীমা আমাকে আপনার সাথে থাকতে বলেছেন। মণিমা না হয় রাজ্যের বাইরে গিয়েছে, কিন্তু ওই দুয়োরানী আর রাজপুত্র আর ওই বানরকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছেন কি রাজকন্যা? তাহলে মনে হয় ওরা পালিয়েছে। পালিয়ে যাবে কোথায় ওই দুয়োরানী? ও আমার মায়ের হত্যাকারী। ওকে আমি খুঁজে বের করে শাস্তি দেবই। আপনাকে কিছুই করতে হবে না, আর কয়েকটা দিন অপেক্ষা করেন। সুয়োরানীমা ওদেরকে একেবারে শেষ করে দেবে।
মণিমা আর আমি ওই দুয়োরানীকে শাস্তি দেবই। এ কি হলো সর্দারের? কথা বল সর্দার। এ কি, সর্দার তো কথা বলছে না। বিষাক্ত সাপের কামড় দিয়েছে সর্দারকে। এখন কি করে বাঁচাবো সর্দারকে? সর্দার ছাড়া আমরা যে অসহায় হয়ে পড়বো। আপনারা যদি আমাকে একটু সুযোগ দেন, আমি ওনাকে বাঁচাতে চেষ্টা করতে পারি। তুমি কি পারবে? হ্যাঁ, পারবো। রাজপুত্র তার সেই পাথর দিয়ে ডাকাত সর্দারের শরীর স্পর্শ করে, আর সাথে সাথেই ডাকাত সর্দার বিষমুক্ত হয়ে যায়। এ কি, আমি এখানে কেন? কি হয়েছিল আমার? সর্দার, আপনাকে সাপে কেটেছিল, আর এই রাজপুত্র আপনাকে বাঁচিয়েছে। কি? আমি ওদেরকে প্রাণে মারতে চেয়েছিলাম, আর ওরাই আমাকে প্রাণে বাঁচিয়েছে। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, দয়া করে আমাকে মাফ করে দাও। ঠিক আছে, এখন সবাইকে মুক্ত করে দাও। আমরা মহারাজকে সুস্থ করার জন্য বের হয়েছিলাম, এখন আমাদেরকে দ্রুত সেখানে পৌঁছাতে হবে। এই পথ নিরাপদ না, আমাদের মতো অনেক ডাকাত আছে এই পথে। চলো, আমরা সবাই মিলে তোমাদেরকে সেই কুঠিরে পৌঁছে দিয়ে আসি। এরপর ডাকাতেরা মিলে তাদেরকে সেই কুঠিরে পৌঁছে দিয়ে আসে। এবার তোমরা যাও, কোনো বিপদ নেই। আর যদি কখনো আমাদেরকে দরকার হয়, তাহলে আমাদেরকে স্মরণ করো। ঠিক আছে। ওদিকে সুরানী ধ্যানে বসে তপস্যা করতে থাকে। ওম হ্রিং ক্রিং ছট, ওম হ্রিং ক্রিং ছট, ওম হ্রিং ক্রিং ছট। মনে হচ্ছে শুয়ো ঠিকই তার পরিপূর্ণ রাক্ষস শক্তি খুব তাড়াতাড়ি ফিরে পাবে। ঠিকই বলেছেন মহারাজ। এখন শুধুমাত্র রাক্ষসকুলকে শুয়ো আর তার তপস্যা দিয়ে খুশি করতে পারলেই হবে। ওম হ্রিং ক্রিং ছট, ওম হ্রিং ক্রিং ছট, ওম হ্রিং ক্রিং ছট। ওদিকে রূপমতি মনে মনে রাজপুত্রের কথা ভাবতে থাকে। ওই রাজপুত্র কি সত্যি কথা বলেছে? না না, তা কি করে সম্ভব? ওর সাথে যদি আমার বিয়ে হতো, তাহলে তো আমার সেসব কথা সবই মনে থাকতো। আর সেই বা এতদিন কোথায় ছিল? আর ওই দৌরানীকে দেখে মনে হয় না যে ও কাউকে হত্যা করতে পারে। না না, আমি সব কি ভাবছি? মণিমা আমাকে কখনোই মিথ্যা কথা বলতেই পারে না। কিন্তু ওই রাজপুত্রের জন্য আমার কেন এত খারাপ লাগছে? কেন বারবার মনে পড়ছে ওই রাজপুত্রের কথা? মনে হচ্ছে সে আমার অনেক কাছের মানুষ। না না, এ কি করছি আমি? সে আমার শত্রু, সেটা ভুলে গেলে চলবে না। রাজপুত্র সেই কবিরাজের কাছে যায়। বাবা, মহারাজের কঠিন অসুখ, আপনিই একমাত্র তাকে সুস্থ করতে পারেন। হ্যাঁ বাবা, মহারাজকে আপনি দয়া করে সুস্থ করে দেন। আমরা যে তার এত কষ্ট আর সহ্য করতে পারছি না। কাঁদিস না, ধৈর্য ধর। আমি তোর স্বামীকে সুস্থ করার জন্য সব রকম চেষ্টা করব। নিয়ে যা তাকে আমার কক্ষে। এরপর কবিরাজ রাজাকে দেখল। এ কি, রাজাকে তো বিশাল এক মায়া শক্তি দ্বারা আবদ্ধ করা হয়েছে, আর দিনের পর দিন তাকে একটু একটু করে বিষ খাওয়ানো হয়েছে, যেন সে ধুকে ধুকে মারা যায়। এখন আপনিই পারেন মহারাজকে সুস্থ করতে। অসম্ভব। এই অসুখ সারানো আমার দ্বারা সম্ভব নয়। এটা কোনো সাধারণ অসুখ নয়, এটা এক বিশাল মায়া শক্তি। আমি কি করে এই শক্তির মোকাবেলা করব? আমাকে মাফ করে দিন, আমি পারবো না। না না বাবা, আপনি আমাদেরকে এভাবে নিরাশ করবেন না। যেভাবেই হোক আপনি মহারাজকে বাঁচান। আপনি আমাদের শেষ ভরসা। আপনি যদি আমাদেরকে এভাবে নিরাশ করেন, তাহলে কি হবে বলুন আপনি? না না,
আমি কোনোভাবেই তার চিকিৎসা করতে পারবো না। আমাকে তোমরা মাফ করে দাও। আমি বড় মুখ করে রানীমা আর মহারাজকে আপনার কাছে নিয়ে এসেছি। আপনি দয়া করে আমাদের নিরাশ করবেন না। হ্যাঁ কবিরাজ মশাই, আপনিই পারেন আমাদের আশা পূরণ করতে। তোমাদের আমি কিভাবে বোঝাবো যে মহারাজকে সুস্থ করার শক্তি আমার কাছে নেই? না না, এটা হতেই পারে না। আমি বুঝেছি, মহারাজকে কোনোভাবেই বাঁচানো যাবে না। আর মহারাজ না বাঁচলে আমিও তার সাথে মারা যাব। না না রানীমা, আপনি ধৈর্য ধরুন। মহারাজের কিছুই হবে না। একটা না একটা উপায় ঠিক বেরিয়ে যাবে। না না, তুমি আমাকে মিথ্যা সান্ত্বনা দিও না। আমি মহারাজকে কোনোভাবেই সুস্থ করতে পারবো না। মহারাজ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না। তবে তবে আমি আপনাকে একা যেতে দেব না। আপনার সাথে সাথে আমিও প্রাণ ত্যাগ করব। একটা শেষ উপায় আছে রাজাকে সুস্থ করার। সত্যি সত্যি বলছেন বাবা? তবে দেরি কেন? বলুন বলুন কি সে উপায়? সেই উপায় তোমার জন্য কোনোদিনও সম্ভব নয়। দুনিয়াতে কোনো কিছুই অসম্ভব নয়। আপনি দয়া করে বলুন কি সেই উপায়। আমি মহারাজের জন্য সব কিছু করতে রাজি আছি। সেই মায়াবিনী মহারাজের উপর জাদু করেছে। তার মৃত্যু হলেই তার সমস্ত শক্তি মায়া কেটে যাবে। তার মৃত্যু হলেই তার সমস্ত মায়া শক্তি কেটে যাবে, আর মহারাজও সুস্থ হয়ে যাবে, আর সে মায়াবিনীর সকল মায়া শক্তি কেটে যাবে। আমি হত্যা করব তাকে। সে অনেক অন্যায় করেছে আমাদের সাথে। এবার সব কিছুর প্রতিশোধ নিতেই হবে, আর তাকে আমি নিজের হাতে শাস্তি দেব। ওদিকে রূপমতী রাজপুত্রের কথা ভাবতে থাকে। হঠাৎ সে দরজা খোলার শব্দ পায়। এ কি, এত রাতে সদর দরজা কে খুলছে? রূপমতী এগিয়ে যায়। এ কি, দাসী এত রাতে কোথায় যাচ্ছে? আজকাল দাসীর হাবভাব আমার একটুও ভালো লাগছে না। যাই, চুপচাপ দাসীকে অনুসরণ করি। রূপমতী দাসীকে অনুসরণ করতে থাকে। আর একদিন পরই আমার স্বপ্ন পূরণ হবে। আমি আবার রাক্ষস শক্তি ফিরে পাবো। এরপর আমি সব শত্রুদেরকে শেষ করে ফেলবো। হ্যাঁ, তবে তোকে আরো একদিন তপস্যা করতে হবে। আর হ্যাঁ, তোর এই যজ্ঞের আগুনে সমস্ত রাক্ষসদের প্রাণ সমর্পিত হবে। তাই তোকে অনেক সাবধান থাকতে হবে। যদি কোনোভাবেই সূর্য অস্ত যাওয়ার আগে এই যজ্ঞের আগুন নিভে যায়, তাহলে সমস্ত রাক্ষসকুলের মৃত্যু ঘটবে। তাই তোকে আরো অনেক বেশি সাবধান থাকতে হবে। আপনি চিন্তা করবেন না পিতা, কাল সূর্যাস্তের আগে এই যজ্ঞের আগুন আমি কোনোভাবেই নিভতে দেব না। দাসী চলতে থাকে, আর রূপমতীও দাসীর পিছু পিছু হাঁটতে থাকে। এ কি, দাসী এত রাতে এই জঙ্গলের ভেতর দিয়ে কোথায় যাচ্ছে? এক সময় দাসী সুয়োরানীর কাছে পৌঁছে যায়। এ কি, মণিমা এখানে? এটা তো রাক্ষসপুরী। এখানে কি করছে মণিমা? আর দাসী বা এই জায়গাটা চিনল কিভাবে? আমি বরং মণিমাকে জিজ্ঞাসা করি। না না, আগে আমি আড়াল থেকে সব দেখি, তারপর তাদের সামনে যাব। এ কি দাসী, তুমি এসে পড়েছো? হ্যাঁ সুয়োরানী মা, রূপমতী সব সময় আপনার কথা জিজ্ঞাসা করে। আমি তো আর মিথ্যা বুঝিয়ে রাখতে পারছি না। সে অনেক চালাক। কি চালাক? কে বলেছে ও চালাক? ওর মতো বোকা মেয়ে আমি আর একটাও দেখিনি। এসব কি বলছেন রানীমা? হ্যাঁ দাসী, রূপমতী অনেক বোকা। তাই তার মায়ের মতো শাশুড়ি আর তার স্বামীর রাজপুত্রকে আমি তার কাছে শত্রু বানিয়ে দিয়েছি। সেটা সে বুঝতেই পারেনি। রূপমতীর নিজের মা তো এখনো বেঁচে আছে, আর ওই বোকা
নিজের স্বামীর কথা বিশ্বাস না করে আমার কথা বিশ্বাস করেছে। সেটা অবশ্য আপনি মন্দ বলেননি। তবে আপনি প্রাসাদে কবে ফিরবেন? আর দেরি নয়, আগামী কালই আমি আমার সমস্ত শক্তি ফিরে পাবো। আমাকে আর কেউ পরাজিত করতে পারবে না। মণিমা, তুমি আমাকে এতদিন মিথ্যে বলেছো? তুমি আমার শাশুড়ি আর আমার স্বামীকে আমার কাছে শত্রু বানিয়েছো? ছি মণিমা, আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম। তুই যখন সব জেনেই ফেলেছিস, তাহলে তো তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না। এই, কে কোথায় আছিস? ওকে বেঁধে ফেল। কাল আমি আমার পরিপূর্ণ শক্তি লাভ করে তারপর ওকে শেষ করব। সুয়োরানীর কথায় রাক্ষস সেনা রূপমতিকে বেঁধে ফেলে। ওদিকে রাজপুত্র পরীকে আহ্বান করে। পরিমা, পরিমা, দেখা দাও, এখন যে তোমাকে আমার খুব প্রয়োজন। এই তো বাবা, আমি হাজির হয়েছি। তুই ডাকবি আর আমি আসবো না, সেটা কি হয়? আমাকে বলো পরিমা, ওই সুয়োরানী কোথায় আছে? সুয়োরানীর রাক্ষসপুরীতে আছে। সে রাক্ষস কন্যা। আর আজ সূর্যাস্তের পর সুয়োরানী তার সমস্ত রাক্ষস শক্তি ফিরে পেয়ে যাবে, আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। তখন তাকে হত্যা করা অসম্ভব হয়ে পড়বে। কিন্তু পরিমা, আমি মানুষ হয়ে ওই রাক্ষসদের কিভাবে বধ করব? একটা উপায় আছে। সুয়োরানীর যজ্ঞের আগুনে সব রাক্ষসকুলের প্রাণ রয়েছে। তুই যদি আজ সূর্যাস্তের আগে ওই যজ্ঞের আগুন নিভাতে পারিস, তাহলেই সব রাক্ষসেরা একবারে মৃত্যুবরণ করবে। তুমি দেরি না করে এক্ষুনি রওনা দাও বাবা। হ্যাঁ রাজপুত্র, আমিও তোমার সাথে যাব। কিন্তু আমি যে এই রাক্ষসপুরীর পথ চিনি না। পরী জাদু করে একটা গালিচা নিয়ে আসে। এই নে, এটা জাদু গালিচা। আর এই গালিচাকে বললেই তোকে তোর গন্তব্যে পৌঁছে দেবে। তুই একটু দাঁড়া। এই বলে পরী রাজপুত্রকে জাদু করে। এ কি পরিমা, এটা কি হলো? আমার শক্তির কিছু অংশ আমি তোকে দিলাম। তোর উপর আর কোনো জাদু খাটবে না। আর তুই এরপরও যদি কোনো বিপদে পড়িস, তাহলে আমাকে স্মরণ করবি। মনে রাখবি, তোর পরিমা সব সময় তোর পাশে থাকবে। ঠিক আছে রানীমা, আপনি মহারাজের কাছে থাকুন, আমি রওনা দিচ্ছি। জাদু গালিচা, আমাকে তুই রাক্ষসপুরীতে নিয়ে চল। আর মাত্র কিছুক্ষণ, এরপর আমি হব সব থেকে শক্তিশালী। আমাকে কেউ বাধা দিতে পারবে না। তখনই রাজপুত্র হাজির হয় সেখানে। তোর সে আশা কোনো দিনও পূরণ হবে না। তুই এখানে? ভালোই হয়েছে, তোকেও আর খুঁজে বের করতে হবে না। এখানেই তোকে শেষ করে ফেলবো। কে কাকে শেষ করে সেটা দেখা যাবে। কি, তোর এত বড় সাহস? তুই আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস? এই বলে সুয়োরানী রাজপুত্রকে জাদু করে। কিন্তু সেই জাদু রাজপুত্রের কোনো ক্ষতি করতে পারে না। সেই জাদু ফিরে গিয়ে সুয়োরানীর শরীরে লাগে, আর সুয়োরানী তখনই মাটিতে পড়ে যায়। আর এই সুযোগে রাজপুত্র সেই যজ্ঞের আগুনের কাছে গিয়ে সেই যজ্ঞের আগুন নিভিয়ে দেয়। আর সাথে সাথেই সুয়োরানীর সব শক্তি হারিয়ে যায়, আর সব রাক্ষসও মারা যায়। রাজপুত্র, আমাকে মুক্ত করো। এ কি রূপমতি, তোমাকে এখানে এভাবে কে বেঁধে রেখেছে? ওই রাক্ষসী সুয়োরানী আমাকে এখানে এভাবে বেঁধে রেখেছে। রাজপুত্র রূপমতিকে মুক্ত করে দেয়। আমি সব সত্যিটা জানতে পেরেছি রাজপুত্র, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে তোমাকে আর মাকে অনেক অপমান করেছি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। ওদিকে দাসী পালিয়ে যেতে থাকে। রাজপুত্র, ওই দাসীকে আগে শাস্তি দাও। ও
ও ওই রাক্ষসীর সাথে থেকে সবার ক্ষতি করেছে। রাজপুত্র দাসীকে ধরে ফেলে। আমাকে ছেড়ে দাও, আমি কিছুই করিনি। তুমি কি করেছো আর না করেছো সেটা সব জানি, তাই তোমাকে শাস্তি পেতেই হবে। এই বলে রাজপুত্র দাসীকেও হত্যা করে ফেলে। আর কোনো বিপদ নেই রাজপুত্র, চলো আমরা মায়ের কাছে ফিরি। এরপর বানর, রাজকন্যা আর রাজপুত্র সেই জাদু গালিচা করে সেই কুটিরে ফিরে যায়। তুই এসেছিস বাবা, কত বড় হয়ে গেছিস তুই। কই, এটা কি আমার বৌমা? মা, তুমি আমাকে চিনতে পেরেছো মা? হ্যাঁ বাবা। ওই সুয়োরানী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোর মা তার সব স্মরণ শক্তি ফিরে পেয়েছে আর মহারাজও সুস্থ হয়ে উঠেছে। আমরা এতদিন পর সমস্ত বিপদ কাটিয়ে উঠতে পেরেছি। আমার কাজ শেষ, এবার আমাকে যেতে হবে। আর যদি কখনো তোমাদের আমাকে প্রয়োজন হয় তাহলে আমাকে ডাকতে ভুলবে না। ঠিক আছে বুড়িমা, চলো আমরা সবাই এখন প্রাসাদে ফিরি আর আবার নতুন করে আমাদের জীবন শুরু করি। এরপর তারা সবাই মিলে প্রাসাদে ফিরে যায় আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।